লাস্ট দিন হচ্ছে আমরা বেলমেনফোর্ড অ্যালগরিদম দেখেছিলাম, তাই না? যে কিভাবে বেলমেনফোর্ড অ্যালগরিদম ইউজ করে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি। তো বেলমেনফোর্ডের একটা অ্যাডভান্টেজ কি ছিল অন্য অ্যালগরিদম থেকে, যে অন্য অ্যালগরিদম গুলো নেগেটিভ এজ ওয়েটের জন্য ফেল করতে পারে, কিন্তু বেলমেনফোর্ড কি নেগেটিভ এজ ওয়েটের জন্য সে শর্টেস্ট পাথ ফাইন্ড করে নেয়। আজকে আমরা মোটামুটি সবগুলো অ্যালগরিদমই, যেগুলো আমাদের শর্টেস্ট পাথ রিলেটেড অ্যালগরিদম দেখার কথা ছিল, সেগুলো আমরা মোটামুটি সবগুলোই পড়ে ফেলেছি। তো আজকে আমরা বেসিক্যালি বিভিন্ন থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। যে অ্যালগরিদম গুলো দেখলাম তার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিও পড়েছি, আমরা শর্টেস্ট পাথও পড়েছি। তো মিনিমাম স্প্যানিং ট্রি কি ছিল? একটা গ্রাফের সবগুলো ভার্টেক্সকে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন কোনো সাইকেল না থাকে এবং টোটাল কস্ট কি মিনিমাম হয়। তারপর আমরা শর্টেস্ট পাথ করলাম, যে একটা গ্রাফের সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে আমাকে সেই পাথটাই ফাইন্ড করতে হবে যার কস্ট হচ্ছে মিনিমাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি দেওয়া হয়, তাহলে কি আমি ওই মিনিমাম স্প্যানিং ট্রি থেকে বা এমএসটি থেকে কি গ্রাফের সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ বের করতে পারবো? So, আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যান ইউ ফাইন্ড শর্টেস্ট পাথ ফ্রম ইটস এমএসটি? যে গ্রাফে কোনো ভার্টেক্সের শর্টেস্ট পাথ তুমি তার এমএসটি বা মিনিমাম স্প্যানিং ট্রি থেকে ফাইন্ড করতে পারবে কিনা। তাহলে আমরা এই প্রশ্নটা দিয়ে শুরু করি। আমরা মনে হয় এর আগে 7টা প্রশ্ন দিয়েছিলাম, সেটা হবে আমাদের 8 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন 8। প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ ফাইন্ড ক্যান ইউ ফাইন্ড না, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ক্যান ইউ ফাইন্ড শর্টেস্ট পাথ from its MST? তাহলে এটা সলিউশনটা আমি লিখে দিচ্ছি, যে একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমরা কি ভার্টেক্সের শর্টেস্ট পাথ বের করতে পারি কি? তো আমরা একটা গ্রাফ চিন্তা করি, যে কনসিডার দ্য ফলোইং গ্রাফ। ঠিক আছে, এরকম একটা গ্রাফ চিন্তা করে নিলাম। আমরা জানি যে মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার জন্য অরিজিনাল গ্রাফকে কি কানেক্টেড হতে হবে, আর ডিরেক্টেড হতে হবে, আর ওয়েটেড হতে হবে। তাহলে এরকম একটা গ্রাফ নিয়ে নিলাম। এখন আমি কি করতে চাচ্ছি? এই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রিটা ফাইন্ড করতে চাচ্ছি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিতে কি থাকবে? অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস আছে, মিনিমাম স্প্যানিং ট্রিতেও ঠিক ততগুলো ভার্টিসেসই থাকবে। তাহলে যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে সবার আগে আমি বিসি এজটা নিয়ে নিব, কারণ এটার এজ হচ্ছে সবচেয়ে মিনিমাম। এরপর হচ্ছে আমি এবি এজটা নিয়ে নিব। আচ্ছা, তার মানে কি আমরা এই গ্রাফটা মিনিমাম স্প্যানিং ট্রি পেয়ে গেলাম। এখন আমরা কি করতে চাচ্ছি? এবার মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমি গ্রাফের শর্টেস্ট পাথ বের করতে চাচ্ছি। মনে করো আমি এ থেকে সি এর মধ্যে শর্টেস্ট পাথ বের করতে চাই। যে সাপোজ we want to find shortest path, we want to find shortest path from A to C. তাহলে আমরা যদি এমএসটি থেকে সেই শর্টেস্ট পাথটা বের করতে চাই, যে ফ্রম এমএসটি path from A to C, যে এমএসটি থেকে যদি আমি A to C এর পাথ বের করতে চাই, খেয়াল করো আমি যদি আমার কি করতে চাচ্ছি, যে মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমি শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারবো কিনা এটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমি মিনিমাম স্প্যানিং ট্রিতে আসলাম, এখানে দেখি A থেকে C এর মধ্যে পাথটা কেমন। তাহলে এখানে A থেকে প্রথমে B তে যেতে হবে, তারপরে তুমি B থেকে C তে যাবে। তাহলে আমি A থেকে প্রথমে B তে গেলাম, তারপরে আমি বি থেকে সি তে গেলাম, এবং এই পাথের কস্ট কত হচ্ছে 6, তাই না? যে এ থেকে বি তে যাওয়ার জন্য 4 আর বি থেকে সি তে যাওয়ার জন্য 2, তাহলে টোটাল 6। কিন্তু এটা কি অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ? এ থেকে সি এর মধ্যে আমি যদি অরিজিনাল গ্রাফে আসি, আমার গ্রাফে এ থেকে সি এর মধ্যে কিন্তু ডিরেক্টলি যাওয়ার একটা পাথ আছে, এবং সেই পাথের কস্ট আরো কম 5। তাহলে কি বাট দ্য অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ ইন দ্য গ্রাফ
সেটা কি যে আমি ডিরেক্ট এ থেকে সিতেই যেতে পারি অরিজিনাল গ্রাফটাতে, এবং সেটার কস্ট হচ্ছে 5। তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি বলতো, যে আমরা আসলে মিনিমাম স্প্যানিং ট্রি থেকে কিন্তু সব সময় সব ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথটা পাবো না। এখানে যদি আমি এ বি এজ এর কথা চিন্তা করতাম যে আমি এ থেকে বি তে যেতে চাই, তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য গ্রাফের শর্টেস্ট পাথ এটা এবং মিনিমাম স্প্যানিং ট্রিতেও শর্টেস্ট পাথ এটা। তখন হয়তো আমি এ থেকে বি এর মধ্যে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারতাম, কিন্তু আমি যখন এ থেকে সি এর মধ্যে করতে যাচ্ছি তখন কিন্তু আবার আমি মিনিমাম স্প্যানিং ট্রি থেকে শর্টেস্ট পাথটা পাচ্ছি না। তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি, যে therefore we can say that we might not find, নাও খুঁজে পেতে পারি, যেমন এই কেসে এ বি এর জন্য হয়তো পাবো কিন্তু এ সি এর জন্য তো পাচ্ছি না। সো we might not find shortest path for all vertices, যে সবগুলোর জন্য না নাও পেতে পারি, for all the vertices of the graph from its emissary। ঠিক আছে, তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো, যে আমরা হয়তো একটা গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করলাম, এখন আমাকে বলছে যে যে মিনিমাম স্প্যানিং ট্রি এখানে কি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ এক্সিস্ট করে। তো আমরা দেখলাম যে না, সবগুলো ভার্টেক্সে কিন্তু আসলে শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না। সো মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমরা কিন্তু বলতে পারি না যে আমরা সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ পাবো। মিনিমাম স্প্যানিং ট্রি কি করে, শুধুমাত্র গ্রাফের সবগুলো ভার্টেক্সকে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করে দেয়। এখন এই কানেক্ট করতে গিয়ে যে আমি সবগুলো ভার্টেক্সকে শর্টেস্ট পাথে কানেক্ট করতে পারবো, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা নিয়ে তো আলোচনা করলাম, আমরা একটু অ্যালগরিদমটাতে ফিরে আসি, বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমে। তো তোমাদের মনে আছে যে এই চারটা লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এই চারটা লাইন যেগুলো তো ইনিশিয়াল 1 2 3 এটা তো ইনিশিয়ালাইজেশন। এই 4 5 6 এ কিন্তু আমরা আসল শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য আসল রিল্যাক্সেশনের কাজ করছিলাম, তাই না? যে আমার লুপটা কতবার চলছিল, যে আই থেকে v-1, তার মানে এই যে আমি v-1 টাইম গ্রাফে সবগুলো এজকে রিল্যাক্স করছি। এই লুপের ভেতরে কি হচ্ছে, গ্রাফে যতগুলো এজ আছে সবগুলো এজকে কি আমি রিল্যাক্স করছি। বেলম্যান ফোর্ড কতবার গ্রাফের সবগুলো এজকে রিল্যাক্স করছে, v-1 টাইম। এই যে রিল্যাক্স করার ব্যাপারটি, এই যে এই কন্ডিশনের উপর বেস করে আমি কোনো একটা ভার্টেক্সের পাথ আপডেট করবো কি, এটাকে রিল্যাক্স করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন v-1 টাইমই এই লুপটা চলছে, কেন বেলম্যান ফোর্ড শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য v-1 টাইমই কি ইটারেট করছে, v-1 টাইমই সবগুলো এজকে রিল্যাক্স করছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন বেলম্যান ফোর্ডের লুপ v-1 টাইমস চলে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি বলতে পারি, যে আমি একটা গ্রাফ চিন্তা করি, ঠিক আছে, যে কেন v-1 টাইম, যে এখানে আমি নাম্বার অফ এজেস, নাম্বার অফ ভার্টিসেস, যে গ্রাফে যদি নাম্বার অফ ভার্টিসেস হয় v, তাহলে বেলম্যান ফোর্ড রিকোয়ার্স v-1 ইটারেশন। কেন v-1 ইটারেশন? আমরা যদি বেলম্যান ফোর্ডের চিন্তা করি যে এরকম একটা গ্রাফ, ঠিক আছে, মনে করো যে আমার চারটা ভার্টেক্স একটা গ্রাফ আছে, এবং আমি এ কে সোর্স ধরে নিলাম, আর ডি হচ্ছে আমার ডেস্টিনেশন। এ হচ্ছে আমার সোর্স আর ডি হচ্ছে আমার ডেস্টিনেশন। খেয়াল করো এখানে আমার কতগুলো ভার্টেক্স আছে, আমার ভার্টেক্স আছে হচ্ছে চারটা, তাহলে আমার কতগুলো ইটারেশন লাগবে, এখানে তিনটা। খেয়াল করো আমি যদি এটাকে ওর্স কেস চিন্তা করি, ওর্স কেসে সোর্স থেকে ডেস্টিনেশনের লংগেস্ট ডিস্টেন্স কত হতে পারে, যে এখানে আমার চারটা ভার্টেক্স একটা গ্রাফ ছিল, তাহলে ওর্স কেসে সোর্স থেকে ডেস্টিনেশনের লংগেস্ট পাথে কতগুলো এজ থাকতে পারে, 1 2 3। তার মানে তিনটা এজ থাকতে পারে ওর্স কেসে, ম্যাক্সিমাম কেসে। এবং বেলম্যান ফোর্ড কি করে, যে প্রত্যেকটা স্টেপে
যে সে স্টেপ 1 এ, সে যখন স্টেপ 1 এ আছে তখন সোর্স থেকে যে ভার্টেক্স গুলো একটা এজ দূরে আছে তাদের পাথ আপডেট করে। আবার স্টেপ 2 তে সোর্স থেকে যারা দুইটা এজ দূরে আছে তাদের পাথ আপডেট করে। তাহলে ওর্স কেসে আমার ডেস্টিনেশন কতটুকু দূরে থাকতে পারে? v-1 দূরে থাকতে পারে। তাহলে কি আমার v-1টা ইটারেশন দরকার শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য। চলো আমরা এই গ্রাফের জন্য একটু সিমুলেশন করে দেখি যে আসলেই কেন 3টা ইটারেশনই দরকার হচ্ছে। তা আমি এই এজগুলোর কিছু ওয়েট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম আমি ওয়েট দিলাম। আর আমি যদি এখন কি করতে চাচ্ছি, আমি এই গ্রাফে বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করতে চাচ্ছি, বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম কাজে কি হয় বলতো? এজ লিস্ট প্রিপেয়ার করে ফেলা, তাই না? যে এজ লিস্ট। তাহলে আমি এজ লিস্টটা এমন ভাবে নিচ্ছি যে আমি উল্টা দিক থেকে শুরু করছি। প্রথমে সিডি নিচ্ছি, তারপরে আমি বিসি নিচ্ছি, তারপরে আমি এবি নিচ্ছি। তাহলে এখানে আমাদের গ্রাফে কতগুলো ভার্টেক্স আছে? 4টা। তার মানে আমার কয়টা ইটারেশন দরকার হবে? 1টা, 2টা, 3টা। কারণ বেলম্যান ফোর্ড কি 3টা ইটারেশন বা লুপ 3বার লুপ চালিয়ে তারপরে সে প্রত্যেকটা স্টেপে কি সবগুলো এজকে ধরে ধরে রিল্যাক্স করে। তাহলে চলো আমরা শুরু করি। ইনিশিয়ালাইজেশন কিভাবে হবে? A0, B ইনফিনিটি, C ইনফিনিটি এবং D হচ্ছে ইনফিনিটি। এবার আমরা কি করব? প্রত্যেকটা এজ ধরে ধরে আমরা রিল্যাক্স করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি প্রথম স্টেপে, প্রথম ইটারেশনে সিডিএচ। তাহলে সিডি, খেয়াল করো সিতেই পৌঁছাতে পারি নাই, সি ইনফিনিটি। তাহলে আমরা ডিতে কিভাবে পৌঁছাবো? সো রিল্যাক্স করতে পারছি না। বি সিতে আসি, খেয়াল করো বি ইনফিনিটি, তার মানে আমি এখনো সোর্স থেকে বিতেই আসতে পারি নাই। তাহলে আমি কিভাবে বি থেকে সিতে পৌঁছাবো? এবার আমরা এ বিতে আসি। আচ্ছা হ্যাঁ, এ হচ্ছে সোর্স, সোর্সের ডিস্টেন্স 0। তাহলে আমি যদি এ থেকে বিতে যাই তাহলে সেটা হয়ে যাবে 2a। তাহলে 1 নাম্বার স্টেপ শেষ, 1 নাম্বার স্টেপ শেষ। 1 নাম্বার স্টেপে আমি শুধুমাত্র বি কে আপডেট করতে পেরেছি। এবার আমি পরের স্টেপে চলে আসি। পরের স্টেপে আবার কি কাজ বলো তো? আবার সবগুলো এজ ধরে ধরে সেম ভাবে তাহলে আবার সিডি তে আসি। এখনো সেম, এখন আমি সি তে পৌঁছাতে পারি নাই। তাহলে আমি কিভাবে সি থেকে ডি তে আপডেট করব? এবার বি সি তে আসি। এবার দেখো বি এর কিন্তু একটা ভ্যালু আছে, সেটা 2। তাহলে আমি যদি বি থেকে সি তে যেতে চাই তাহলে আমি 2 + 3 5। তাহলে সি হয়ে যাচ্ছে 5 এবং তার প্যারেন্ট হচ্ছে বি। তাহলে বিসি কে আপডেট করলাম। এবার এবি এর কাছে আসি। এবি দেখো আগের ভ্যালুটাই থাকবে, 0 + 2 2ই থাকবে। সো এবি আর আপডেট হচ্ছে না। তার মানে আমার 2 নাম্বার ইটারেশনও শেষ। খেয়াল করো দুইটা ইটারেশন দিয়ে দিয়েছি, এখনো কিন্তু আমি এ থেকে ডি এর সেই শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে পারি নাই। তাহলে এবার আমরা আবার 3 নাম্বার ইটারেশনে সিডি থেকে শুরু করি। এবার কিন্তু আমার সি এর ভ্যালু আছে, কারণ খেয়াল করো 2 নাম্বার স্টেপ শেষ। সো সোর্স থেকে যে দুইটা এজ দূরত্বে আছে তার শর্টেস্ট পাথ কিন্তু আমি আপডেট করে ফেলতে পেরেছি। প্রথম স্টেপে আমি কিন্তু বি এর ডিসটেন্সটা আপডেট করতে পেরেছিলাম, কারণ বি কি ছিল বলতো? একটা এজ দূরে ছিল। তারপর দ্বিতীয় স্টেপে আমি কিন্তু সি এর ভ্যালুটাও আপডেট করতে পেরেছি, সি কি দুইটা এজ দূরে আছে। এবার আমি থার্ড স্টেপে আসলাম। তাহলে থার্ড স্টেপে প্রথমে সিডি, এখন কিন্তু আমার সি এর ভ্যালু আছে। সি সোর্স থেকে দুইটা এজ দূরে ছিল। সো 2 নাম্বার ইটারেশন শেষে আমি মোটামুটি এটা গ্যারান্টি দিতে পারছি যে সি এর ভ্যালু আমি আপডেট করতে পেরেছি। তাহলে এবার আমি যদি সি এর রেসপেক্টে দিতে আসি তাহলে হবে 5 + 1 6 আর ওর প্যারেন্ট হচ্ছে সি। তাহলে সিডি কে আপডেট করে দিলাম। এবার বিসি কে রিল্যাক্স করতে আসি, বিসি আর নতুন ভাবে রিল্যাক্স হবে না। তারপর আবার এবি কে আসি, এখনো আবার এবি নতুন ভাবে রিল্যাক্স হবে না। তাহলে কি আমার 3টা ইটারেশনও শেষ। তাহলে 3 নাম্বার ইটারেশনে সোর্স এ থেকে যে 3টা এজ দূরে ছিল ডি, তার ভ্যালু কিন্তু আমি আপডেট করতে পেরেছি। তো এ কারণে আমার আসলে গ্রাফে যতগুলো ভার্টেক্স দরকার, ওর্স কেসে কি সোর্স থেকে ডেস্টিনেশন v-1 এজ দূরে থাকতে পারে, তাহলে অ্যাটলিস্ট v-1টা ইটারেশন দরকার টু এনশিওর দ্যাট উই হ্যাভ ফাইন্ড অল দ্য শর্টেস্ট পাথ। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটাই আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখি যে বেলম্যান ফোর্ডের কেন v-1টা ইটারেশনের দরকার হয়। তাহলে ঠিক আছে, তাহলে প্রশ্নটি একটু সবাই লিখে ফেলো যে why does Bellman Ford requires or iterate n-1 times? Why does Bellman Ford iterate v-1 times to find the shortest path
এবং এখানে v আসলে কি ইন্ডিকেট করছে, যে where v is the number of vertices in the graph। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন, যে কেন বেলম্যান ফোর এর v মাইনাস ওয়ানটা ইটারেশন দরকার। এটা তো আমরা মাত্রই আলোচনা করলাম যে কেন v মাইনাস ওয়ানটা ইটারেশন। এখন আমরা এই জিনিসটা, আচ্ছা এটা তোমাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন, তো অ্যাসাইনমেন্টের তোমাদের কোয়েশ্চেন 7টা দিয়েছি এই পর্যন্ত, তাহলে এটা হবে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, না আগে 8 নাম্বার দিয়েছি, এটা হবে 9 নাম্বার প্রশ্ন, Q9। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রেখো, এটা 9 নাম্বার প্রশ্নের অ্যাসাইনমেন্ট। তাহলে আমরা সলিউশনে চলে আসি, সলিউশনটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, যে ওর্স কেসে যে সোর্স থেকে ডেস্টিনেশনে যে শর্টেস্ট পাথ, সেখানে কয়টা এজ থাকতে পারে, v মাইনাস ওয়ানটা। সো ইন দ্য ওর্স কেস, the number of edges in the shortest path from source to destination is v minus 1, এবং আমার বেলম্যান ফোর্ড প্রত্যেকটা ইটারেশনে কি করে বলতো, যে 1 নাম্বার ইটারেশনে প্রত্যেকটা ইটারেশনে কি করে, সে সবগুলো এজকে রিল্যাক্স করে এবং শর্টেস্ট পাথ আপডেট করে। যে বেলম্যান ফোর্ড কিভাবে কাজ করে, যে at each iteration বেলম্যান ফোর্ড tries to relax all edges and update the shortest path। এবং সে যেমন প্রথম ইটারেশনে, যে ইন দ্য ফার্স্ট ইটারেশনে কি করে, it updates the paths that are one edge away from the source, সে কি করে প্রথম ইটারেশনে যে ভার্টেক্স গুলো একটা এজ দূরে আছে, এটা ইনশিওর করে তাদের শর্টেস্ট পাথ সে আপডেট করতে পারছে। আবার ইন দ্য সেকেন্ড ইটারেশন সেম ভাবে এটা কি করে, it updates the path that are two edges away from the source, এতটুকুই লিখলাম। তাহলে আমরা যেটা বললাম, তাহলে v মাইনাস ওয়ান তম ইটারেশন এটা কি করবে, যে ইন দ্য v মাইনাস ওয়ান ইটারেশন, v মাইনাস ওয়ান তম ইটারেশনে এটা কি করবে, in the v minus 1 iteration it updates the paths that are v minus 1 edges away from the source। এবং এটাই কি বলতো, যে এটাই লংগেস্ট পসিবল সিম্পল পাথ, and which is the longest possible সিম্পল পাথ কেন বলছি, যে এই পাথে কোনো লুপ থাকতে পারবে না, এটা ইনশিওর করতে হবে। যে আমি যদি একটা সিম্পল পাথ চিন্তা করি উইদাউট এনি লুপ, তাহলে কি, যে সোর্স থেকে ডেস্টিনেশনের লংগেস্ট পাথে v মাইনাস ওয়ানটা এজেস থাকতে পারে। তাহলে এর জন্যই কি আমাদের বলতো, যে যদি আমি এনশিওর করতে চাই যে শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য আমি সোর্স থেকে সবগুলো ভার্টিসেসে পৌঁছাতে পেরেছি, তাহলে কি আমার অ্যাটলিস্ট n মাইনাস ওয়ানটা ইটারেশন দরকার। ঠিক আছে, তাহলে thus to ensure that the shortest path, আমি যে শর্টেস্ট পাথটা ফাইন্ড করতে চাচ্ছি এটা সবগুলো ভার্টেক্স একদম লাস্ট ভার্টেক্স পর্যন্ত পৌঁছাচ্ছে। thus to ensure that the shortest path reaches all the vertices এর জন্য কি, যে বেলম্যান ফোরে কি v মাইনাস ওয়ানটা ইটারেশন দরকার। must relax all the edges n minus v minus 1 times। তাহলে আমাকে যদি এনশিওর করতে হয় যে
শর্টেস্ট পাথে আমরা সবগুলো ভার্টেক্সকে কভার করতে পেরেছি, তাহলে ওর্স কেসে ভার্টেক্স কি ম্যাক্সিমাম ভি মাইনাস ওয়ান দূরত্বে থাকতে পারে, তাহলে কি ভি মাইনাস ওয়ানটা ইটারেশন আমার দরকার হবে। So that's why Bellman-Ford requires v minus 1 iteration. That's why Bellman-Ford requires v minus 1 iteration. ঠিক আছে, তোমরা চাইলে মাঝখানে হচ্ছে একটা এই শর্টেস্ট পাথের গ্রাফটাও ড্র করে দিতে পারো, যে ওর্স কেসে কি হতে পারে, যে গ্রাফটা আমি আগে ড্র করেছিলাম। তাহলে জিনিসটা আরো কি ভিজুয়ালাইজেশন আসলে জিনিসটা রিপ্রেজেন্টেশনও সুন্দর হবে, যে মাঝখানে কোন একটা জায়গায় হয়তো তুমি এরকম আলোচনা করে দিলে যে ওর্স কেসে যদি আমরা এ কে সোর্স চিন্তা করি এবং ডি কে ডেস্টিনেশন চিন্তা করি, তাহলে ওর্স কেসে কি বলতো, যেখানে নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে 4, তাহলে আমার ওর্স কেসে কতগুলো ইটারেশন বা লংগেস্ট ডিস্টেন্স কত, সোর্স থেকে ডেস্টিনেশন 3টা এজ দূরে আছে, এটাই কি লংগেস্ট পাথের ডিস্টেন্স। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার যে কেন ভি মাইনাস ওয়ানটা ইটারেশন দরকার হচ্ছে। তাহলে ভি মাইনাস ওয়ানটা যদি ইটারেশন আমরা দেই, তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ আমরা মোটামুটি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ আপডেট করতে পারবো। ঠিক আছে, ভি মাইনাস ওয়ানটা ইটারেশনে আমি গ্যারান্টি দিতে পারবো তাহলে যে হ্যাঁ আমি সবগুলো পাথের বা সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা আমাদের পড়াশোনাতে যাই। এখন আমরা আসি যে একটা গ্রাফে যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, যে একটা সাইকেল থাকবে এবং সেই সাইকেলটা টোটাল ওয়েট হবে নেগেটিভ, তাহলে কিছু কিছু ভার্টেক্সের জন্য শর্টেস্ট পাথ এক্সিস্ট নাও করতে পারে। কি বলেছে যে গ্রাফে যদি একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তাহলে কিছু কিছু ভার্টেক্সের জন্য শর্টেস্ট পাথ এক্সিস্ট নাও করতে পারে। এখন ব্যাপারটা কি, তো আমরা একটা এক্সাম্পল দিয়েই শুরু করি। তো মনে করো যে আমরা একটা গ্রাফ চিন্তা করি আগে একটা। ঠিক আছে, এই গ্রাফটা চিন্তা করো। তো এই গ্রাফে আমরা কি করতে চাচ্ছি, যে মনে করো এ থেকে ই তে যেতে চাচ্ছি। ঠিক আছে, এ হচ্ছে আমার সোর্স আর ই হচ্ছে আমার ডেস্টিনেশন। ঠিক আছে, মনে করো এ হচ্ছে তোমার বাসা, এ হচ্ছে তোমার বাসা আর ই হচ্ছে মনে করো ক্যাম্পাস যেখানে তুমি ক্লাস করতে আসবে। তো তুমি বাসা থেকে বের হলে প্রথমে এ থেকে বি তে গেলে, খেয়াল করো বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য একটা কিন্তু পাথ আছে, একটা ডিরেক্ট পাথ কিন্তু আছে, এ থেকে বি তে যাবে, তারপরে বি থেকে সি তে যাবে, তারপরে সি থেকে ই তে যাওয়ার কিন্তু একটা পাথ আছে, তাই না? যে আমি যদি পাথ ওয়ান চিন্তা করি, পাথ ওয়ান, তাহলে আমি যদি এ থেকে ইতে যেতে চাই, একটা পাথ ভিজিবল আমাদের চোখের সামনে ভিজিবল, সেটা হচ্ছে এ থেকে বিতে যাব, বি থেকে সি তে যাব, তারপর হচ্ছে সি থেকে ইতে যাব। এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 2, এটা 3 আর 1। তাহলে এই পাথের কস্ট কত হচ্ছে, এই পাথের কস্ট হচ্ছে টোটাল 6। আচ্ছা, এখন কি হলো ব্যাপারটা, যে মনে করো তুমি এ থেকে বিতে গেলে, ঠিক আছে, এ থেকে বিতে গেলে, বি থেকে সি তে গেলে, কিন্তু যেটা হলো মনে করো তোমার আজকে এত তাড়াতাড়ি ক্যাম্পাসে, মানে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছো, এত তাড়াতাড়ি তোমার ক্যাম্পাসে যেতে ইচ্ছা করছে না, এখানে আবার একটা অল্টারনেটিভ পাথ আছে, তুমি কি করলে সেই অল্টারনেটিভ পাথে চলে গেলে। সি থেকে ইতে না গিয়ে তুমি সি থেকে ডিতে গেলে, তারপরে তুমি ডি থেকে বিতে আসলে, এরপরে তুমি বি থেকে সিতে আসলে, আবার ঘুরে এই সাইকেলটা ঘুরে আবার তুমি সিতে আসলে, এবার মনে হলো যে না আরো যদি আমি ঘুরতে যাই তাহলে আমার বেশি দেরি হয়ে যেতে পারে, এবার আমি ইতে চলে যাই। তাহলে এই কেসে কি আরো একটা পাথ এক্সিস্ট করছে, আরো একটা পাথ এক্সিস্ট করছে। তাহলে সেই পাথটা কি, তুমি প্রথমে এ থেকে বিতে গেলে, তারপরে তুমি বি থেকে সিতে গেলে, কিন্তু সি থেকে ইতে না গিয়ে তুমি সি থেকে ডিতে চলে গেলে, সি থেকে ডি, তারপরে তুমি ডি থেকে বিতে গেলে, এরপরে আবার বি থেকে সিতে গেলে,
তারপরে আবার এরপরে তুমি সি থেকে ইতে গেলে, তাহলে এই পাথের কস্ট কত হবে? এই পাথের কস্ট কত হবে তার আগে আমরা একটু দেখে আসি এই যে আমরা নেগেটিভ ওয়েট সাইকেলটা ড্র করেছিলাম, এই নেগেটিভ ওয়েট সাইকেলের ওয়েট কত? এই যে এখানে একটা সাইকেল আছে যে বি থেকে সি, সি থেকে ডি, তারপরে হচ্ছে ডি থেকে বি, তারপরে আবার বি থেকে সি, মানে এই যে ওয়েট সাইকেলটা আছে, তাহলে এই সাইকেলটার ওয়েট কত? -4, আচ্ছা এটা একটু ভুল দিয়ে দিয়েছি, এটা -4 না দিয়ে একটু -6 দিয়ে দাও, না হলে আসলে আমাদের আসল পারপাসটা সার্ভ হবে না। -6, তাহলে আমি যদি এখন এই বি সি ডি বি এই সাইকেলটার কথা চিন্তা করি, সাইকেলের ওয়েট হচ্ছে 3 + 2 - 6 which is -1, তার মানে এই সাইকেলের ওয়েট হচ্ছে -1, তার মানে তুমি যতবার এই সাইকেলটা ট্রাভার্স করবে ততবার কি টোটাল কস্ট -1 কমে যাবে। আমরা এখানে এসে দেখি যে আমি যখন ওই সাইকেলটা একবার ট্রাভার্স করে তারপরে সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি তখন কস্ট কত হবে? এটা 2 3, সিডি হচ্ছে 2, ডিবি হচ্ছে -6, আবার বিসি হচ্ছে 3, আর সিই এটা হচ্ছে 1। খেয়াল করো আমি এই জিনিসটা কিন্তু এক্সট্রা ঘুরছি, তাই না? বি সি ডি এই জিনিসটা আমি এক্সট্রা ঘুরছি। আবার আমি যদি চিন্তা করি বি থেকে যাত্রা শুরু করে আবার আমি বিতেই আসছি, খেয়াল করো বি কে 2 বার ভিজিট করেছি, তার মানে কি এখানে আসলে একটা সাইকেল আছে। তার মানে একটা ভার্টেক্স কে আমি একই শর্টেস্ট পাথে যদি 2 বার ভিজিট করি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আমি বি থেকে আবার বিতেই আসলাম, তার মানে এখানে একটা সাইকেল আছে। আর শর্টেস্ট পাথে আসলে কখনো সাইকেল থাকবে না, শর্টেস্ট পাথে আসলে কখনো সাইকেল থাকবে না, কারণ একটা ভার্টেক্স তুমি বারবার ভিজিট করলে, যে একটা জায়গাতেই তুমি বারবার ঘুরপাক খাচ্ছ, তাহলে কিভাবে ওইটা শর্টেস্ট পাথ হয়? তাহলে মনে করো আমি যদি পাথ 2 দিয়ে তোমাদেরকে বলতাম, যদি বলতাম যে পাথ 2 এর এজ, আচ্ছা কস্ট কোনো কিছুই না মেনশন করতাম, যে বা আমি এরকম একটা পাথ তোমাদেরকে র্যান্ডমলি দিই, যে বললাম যে এটা কি শর্টেস্ট পাথ পসিবল কি, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো এই পাথটা দিয়ে আমি বললাম যে ডু ইজ দিস আ শর্টেস্ট পাথ, এটা কি শর্টেস্ট পাথ হবে কিনা? এখানে খেয়াল করো আমি যদি সি ভার্টেক্স এর কথা চিন্তা করি, সি, এই সি কে কিন্তু শর্টেস্ট পাথে আমি 2 বার ভিজিট করেছি, তার মানে কি একটা ভার্টেক্স কে যদি আমি ডাবল ভিজিট করি তাহলে এটা শর্টেস্ট কিভাবে হয়? তাহলে এখানে সি থেকে সি এর মধ্যে এখানে একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল আছে সেটা আমি বুঝতে পারছি, তাহলে আর শর্টেস্ট পাথে তো আসলে সাইকেল থাকতে পারবে না, কারণ সাইকেল থাকা মানে কি তুমি একটা জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছ, যদি একটা জায়গায় বারবার ঘুরপাক খাও তাহলে সেটা কিভাবে শর্টেস্ট পাথ হয়? ঠিক আছে, সেটা তো শর্টেস্ট পাথ হওয়া পসিবল না। তাহলে আমি যদি দেখি যে একটা ভার্টেক্স মাল্টিপল টাইমস হচ্ছে ওই পাথে আছে, তার মানে কি সেখানে একটা সাইকেল আছে, আর সাইকেল থাকলে তো সেটা শর্টেস্ট পাথ হতে পারবে না, সেটা শর্টেস্ট পাথ না। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এখানে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, সাইকেল তো আছে, সেই সাইকেলের ওয়েট আবার কি নেগেটিভ, সাইকেল আছে সেই সাইকেলের ওয়েট আবার নেগেটিভ, তাহলে এখানে টোটাল কস্ট কত একটু সাম করি। 2 + 3 5, 5 + 2 হচ্ছে 7, 7 - 6 হচ্ছে 1, 1 3 4 5। খেয়াল করো আমি একটা সাইকেল ট্রাভার্স করে এসেছি, আমি যদি একটা সাইকেল ট্রাভার্স করি তাহলে কি আমি অবশ্যই এক্সট্রা এজেস ভিজিট করে এসেছি, মানে আমি কি কিছু এজ এক্সট্রা এখানে ভিজিট করেছি, কিন্তু তারপর আমার কস্ট কি কমে গেছে না? আগে থেকে, আগে ছিল 6 এখন হয়ে গেছে 5, এটার কারণ কি? কারণ এই যে একটা সাইকেল ছিল, এই সাইকেলটার ওয়েট কত? -1, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল, নেগেটিভ ওয়েট সাইকেল। তাহলে নেগেটিভ ওয়েট সাইকেল থাকার কারণে কি হচ্ছে, এই সাইকেলটা আমি যতবার ট্রাভার্স করছি আমার টোটাল ওয়েট কিন্তু -1 কমে যাচ্ছে, তাই আমি একবার যখন এই সাইকেলটা ট্রাভার্স করলাম আমার কস্ট কিন্তু একবার এক কমে গেছে অলরেডি। তার মানে আমি যদি এই সাইকেলটা আরো একবার ভিজিট করি, 2 বার যদি ট্রাভার্স করি এই সাইকেলটা, মানে সোর্স থেকে সোর্স এ থেকে ডি তে পৌঁছানোর মাঝখানে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, আর এই সাইকেলটা যদি আমি একবার ট্রাভার্স করি তাহলে ওয়েট কি টোটাল কস্ট -1 কমে যাচ্ছে। আমি যদি 2 বার ট্রাভার্স করি তাহলে আমার টোটাল কস্ট কি -2 কমে যাবে। তাহলে আমি যতবার এই সাইকেলটা ট্রাভার্স করব ততবারই কি আমার টোটাল কস্ট কমতে থাকবে না, শর্টেস্ট পাথের কস্ট কমতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকবার যদি ট্রাভার্স করি, যদি শর্টেস্ট পাথের কস্ট -1 হতে থাকে বা 1 করে কমতে থাকে, তাহলে আমি যদি 100 বার ট্রাভার্স করি, তাহলে আমি যদি 100 বার ট্রাভার্স করি তাহলে আমার কস্ট তো 100 কমে যাবে। এখন কাহিনী হচ্ছে যে 100 বার
কমে গেছে, তাহলে আমি আরো ট্রাভার্স করি, আরো ট্রাভার্স করলে তো কস্ট আরো কমতে থাকবে। সো এরকম ভাবে যতবার আমি ট্রাভার্স করব ততবার যেহেতু কস্ট কমতেই থাকবে, সো ইভেন্চুয়ালি তুমি একটা ইনফাইনাইট লুপের ভেতরে বি সি ডি বি এই সাইকেলের মধ্যে একটা ইনফাইনাইট লুপেই পড়ে যাবে। আলটিমেটলি তুমি এ থেকে কিন্তু ইতে কোনো শর্টেস্ট পাথই ফাইন্ড করতে পারবে না, এ থেকে ইতে কোনো শর্টেস্ট পাথই ফাইন্ড করতে পারবে না। কাজেই যদি একটা গ্রাফে নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে আমরা আসলে বলতে পারি দেয়ার এক্সিস্ট নো শর্টেস্ট পাথ ফর সাম ভার্টিসেস, দেয়ার এক্সিস্ট নো শর্টেস্ট পাথ। খেয়াল করো এ থেকে বি এর মধ্যে কিন্তু শর্টেস্ট পাথ পাবে, সেটা বি। আবার এ থেকে সি এর মধ্যেও কিন্তু এখানে যেহেতু আবার একটা সাইকেল ট্রাভার্স করে আসা যায় তখন কিন্তু আবার আমরা শর্টেস্ট পাথ পাবো না, কিন্তু এ থেকে বি এর মধ্যে একটা শর্টেস্ট পাথ পাবো। তো কিছু কিছু ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথ পাবো, আবার কিছু কিছু ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথ পাবো না। এই জন্যই বলছি যে দেয়ার এক্সিস্ট নো শর্টেস্ট পাথ ফর সাম ভার্টিসেস, কিছু কিছু ভার্টিসেস এর জন্য আমরা শর্টেস্ট পাথ পাবো। ঠিক আছে, তাহলে সামারি কি, যে গ্রাফে যদি একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে আসলে ওই গ্রাফের শর্টেস্ট পাথই কিছু কিছু ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথই এক্সিস্টই করে না, লেট অ্যালোন ফাইন্ডিং দ্য শর্টেস্ট পাথ। কারণ তুমি যতবার এই লুপটা বা এই সাইকেলটা ট্রাভার্স করবে, যেহেতু এই সাইকেলের ওয়েট হচ্ছে নেগেটিভ, তো ততবার কি ওয়েট ডিক্রিজ হতে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা আসলে কোনো শর্টেস্ট পাথই পাবো না, তখন আমরা বলবো যে গ্রাফে আসলে কিছু ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা গ্রাফে যে শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না এটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, যে হাউ ক্যান উই ডিটেক্ট দ্যাট দেয়ার এক্সিস্ট আ শর্টেস্ট পাথ ইন দ্য গ্রাফ বাট দেয়ার এক্সিস্ট নো শর্টেস্ট পাথ ফর সাম ভার্টিসেস ইন দ্য গ্রাফ, হাউ ক্যান উই ডিটেক্ট? যে একটা গ্রাফ দেয়া থাকে, গ্রাফে আদৌ শর্টেস্ট পাথ আছে কিনা সেটা আমি কিভাবে ডিটেক্ট করতে পারি? তা আমি যদি কোনোভাবে ফাইন্ড করতে পারি যে গ্রাফে নেগেটিভ ওয়েট সাইকেল আছে, তাহলে আমরা কি বলবো যে আসলে কিছু কিছু ভার্টেক্স এর জন্য শর্টেস্ট পাথ থাকবে না, তাহলে এটা আমি আসলে কিভাবে ডিটেক্ট করব? আমরা যে অ্যালগরিদম গুলো দেখেছিলাম, আমরা সবার আগে দেখেছিলাম হচ্ছে বিএফএস। বিএফএস কি এই এই নেগেটিভ ওয়েট সাইকেলটা ডিটেক্ট করতে পারে না? বিএফএস আসলে আমরা বিএফএস অ্যালগরিদম সিমুলেট করে আসছি, অ্যালগরিদম পুরোটা আমাদের প্রায় মুখস্থ, কিন্তু কোথাও আমি দেখিনি যে নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা এটা ডিটেক্ট করছে। এরপর আমরা ডায়াক্সটা পড়েছিলাম, ডায়াক্সটা তো নেগেটিভ ওয়েট থাকলে শর্টেস্ট পাথই ফাইন্ড করতে পারে না, এবং নেগেটিভ ওয়েট সাইকেল যে আছে এটা ডিটেক্টও করতে পারে না। ডায়াক্সরাও নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেক্ট করতে পারে না, কিন্তু বেলম্যান ফোর কি করে, নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেক্ট করতে পারে। এখন বেলম্যান ফোর কিভাবে নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেক্ট করে সেটা আমরা একটু দেখি। আমরা যদি বেলম্যান ফোরের অ্যালগরিদমে যাই, তোমরা যদি খেয়াল করো আগে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আমরা v-1 টাইম এজগুলোকে রিল্যাক্স করলাম। কেন v-1 টাইম? যে ওর কেসে সোর্স থেকে ডেস্টিনেশনের যে লংগেস্ট পাথ, বা লংগেস্ট পাথ না, মানে সোর্স থেকে ডেস্টিনেশন ম্যাক্সিমাম v-1 ডিস্টেন্সে থাকতে পারে। তাহলে আমাকে কি প্রত্যেকটা ইটারেশনে যেহেতু আমি স্টেপ ওয়াইজ পাথ আপডেট করছি, সো v-1 এজ দূরে যেটা আছে সেটাকে আমি যদি গ্যারান্টি দিতে চাই যে ওই পাথটা আমি আপডেট করছি, তাহলে আমাকে v-1 টাইম রিল্যাক্স করতে হবে। খেয়াল করো এই পর্যন্তই কিন্তু আমরা সিমুলেশন শেষ করেছিলাম, এই 7 আর 9 নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করিনি। তো 7 আর 9 আসলে সেই কাজটাই করছে যে গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে যে শর্টেস্ট পাথ এক্সিস্ট করবে না এবং কোনো সলিউশন নাই সেটাই আমাকে বলছে। তো লাস্টে কি করছে, যে v-1 টাইম তো সবগুলো এজ ধরে রিল্যাক্স করেইছে, সে লাস্টে আর একটা এক্সট্রা চেক করছে, আর একবার এক্সট্রা চেক করছে যে এখনো গ্রাফের কোনো এজ এখনো রিল্যাক্স হচ্ছে কিনা। যদি গ্রাফের এখনো কোনো এজ রিল্যাক্স হয় তাহলে সে বলছে যে এখানে কি কোনো সলিউশন থাকবে না। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কি করছে। যে v-1 টাইম তো আমি গ্রাফটাকে ইটারেট করলাম, ইটারেট করে সবগুলো ভার্টেক্সকে রিল্যাক্স করে এটা এনশিওর করলাম হ্যাঁ আমরা সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ ফাইন্ড করেছি। তো v-টাইম ইটারেট করার পরে একটা এক্সট্রা ইটারেশনে যাব, মানে v-তম ইটারেশন, একটা এক্সট্রা ইটারেট করে দেখবো যে এখনো কি আপডেট হচ্ছে কিনা। যদি এখনো আপডেট হয় এটার একটাই রিজন হতে পারে, তার মানে গ্রাফে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল আছে, তার জন্য কি পাথের ওয়েট আরো ডিক্রিজ হতে থাকছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, ঠিক আছে? তো আমরা একটা গ্রাফ চিন্তা করি, আগের গ্রাফটাও নিতে পারতাম বাট তার থেকে আরেকটু ছোট একটা গ্রাফ নিয়ে আমি একটু সিমুলেশন করে দেখাই।
ঠিক আছে, এই হচ্ছে মনে করো আমাদের গ্রাফ। এই গ্রাফে আমি সেম ভাবে শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য কি করব, বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করব। আমি এখানে বেলম্যান ফোর্ড সিমুলেট করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কতগুলো ভার্টিসেস আছে, টোটাল 4টা ভার্টিসেস আছে। তাহলে কতগুলো ইটারেশন দরকার, 3টা ইটারেশন দরকার হবে, 1 2 3। তাহলে ইনিশিয়ালি আমরা কি করি, যে এ কে ধরে নিলাম সোর্স, একে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, আর বাকি সবাই হচ্ছে ইনফিনিটি। তাহলে চলো আমরা বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করে ভ্যালুগুলো আপডেট করতে থাকি। তাহলে প্রথমে 1 নাম্বার, আচ্ছা আমার এজ লিস্ট লাগবে তাই না, যে বেলম্যান ফোর্ডের প্রথম কাজই হচ্ছে এজ লিস্ট প্রিপেয়ার করে ফেলা। তাহলে আমি এজ লিস্টটা প্রিপেয়ার করি। তাহলে আমি এবি নিলাম। এখানে বলেছি যে র্যান্ডমলি যেভাবে খুশি আমি এজ লিস্টটা প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, আমার 4টা এজ আছে। তাহলে আমরা এখন সিমুলেশন করা স্টার্ট করি। তাহলে প্রথমে আমরা এবি তে আসি। হ্যাঁ, এ থেকে বি কে আপডেট করে এটা হয়ে যাচ্ছে 3a। তারপর আমি বিসি তে আসি। তাহলে বি থেকে সি তে যদি যাই তাহলে হয়ে যাচ্ছে 5। তারপর আমি যদি সি এ তে আসি তাহলে কি হচ্ছে, সি এ, তাহলে 5 - 6 -1 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে আপডেট করতে হচ্ছে। এবার আমরা বিডি তে আসি। বি থেকে ডি তে যদি যাই 3 + 1 4, ডি আপডেট হয়ে যাচ্ছে 4 এবং তার প্যারেন্ট হচ্ছে বি। তার মানে 1 নম্বর ইটারেশনে আমাদের কাজ শেষ, সবগুলো এজ ধরে আমরা রিল্যাক্স করে দিলাম। এবার আমরা 2 নম্বর ইটারেশনে আসি। আবার সেম ভাবে এ বি থেকে শুরু করব। খেয়াল করো, এ হচ্ছে এখন -1, আর এ বি তে যদি যাই 3, তাহলে -1 +3, এটা কত হচ্ছে 2। তাহলে কি ছোট ভ্যালু পাচ্ছি, তাহলে আপডেট করে দিতে হচ্ছে বি কে। এবার আমরা আসি বিসি তে আসি। বিসি তাহলে 2 + 2 4, আবার আপডেট হচ্ছে 4। তারপরে সি এ তে আসি। তাহলে 4 - 6 -2, আবার আপডেট হয়ে যাচ্ছে -2। তারপরে হচ্ছে বিডি। তাহলে বিডি 2 + 1 3, আপডেট হয়ে যাচ্ছে 3। খেয়াল করো, সবগুলো সেকেন্ড ইটারেশনে এসে সবগুলো এজের ওয়েট কিন্তু 1 করে কমে গেছে। কেন? কারণ এই যে নেগেটিভ ওয়েট সাইকেলটা ছিল তার ওয়েট কিন্তু ছিল -1। তার মানে আমি যতবার এই সাইকেলটা ট্রাভার্স করব ততবার কি ওয়েট 1 করে কমে যাবে না? এখানেই খেয়াল করো, প্রথম ইটারেশনে তো একটা ইনিশিয়াল ভ্যালু আমরা আপডেট করেছিলাম, সেকেন্ড ইটারেশনে এসে কি সাইকেলটা আরো একবার ট্রাভার্স করা হলো। তাহলে একবার ট্রাভার্স করার সাথে সাথে কি আমাদের ওয়েট 1 করে কমে গেল। তাহলে আবার আরো একটা ইটারেশন বাকি, সেই ইটারেশনটা কমপ্লিট করি। আবার আমি এবি থেকে শুরু করব। এখন এ হচ্ছে -2 + 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1, তাহলে 1a। আবার বিসি তে আসি। তাহলে বিসি 1 + 2, এটা হয়ে যাচ্ছে 3। তারপরে হচ্ছে সি এ তে আসি। সি এ 3 - 6 -3, এটা আবার আপডেট হয়ে আরো 1 কমে গেল। তারপরে হচ্ছে বিডি, তাহলে 1 + 1 2, তার মানে কি 2b। তাহলে কি 3 নাম্বার ইটারেশন শেষ। 3 নাম্বার ইটারেশনে গিয়ে দেখলাম প্রত্যেকটা এজের ওয়েট বা প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিসটেন্স সেটা কিন্তু আবার 1 করে কমে গেছে। যে প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিসটেন্স বা শর্টেস্ট পাথের যে কস্ট সেটা কিন্তু 1 করে কমে গেছে। এখন বেলম্যান ফোর্ড কি করে, যে হ্যাঁ v-1 টাইমস তো সে রিল্যাক্স করলো, সে একটা এক্সট্রা একটা চেকিং করে, যে আফটার v-1 ইটারেশন অন দ্য ভিথ ইটারেশন সে আরো একবার রিল্যাক্স করার চেষ্টা করে, যে v-1 তম ইটারেশনে গিয়ে আমি আরো একবার রিল্যাক্স করার চেষ্টা করছি। তাহলে আমি এ বি তে আসি। তাহলে এ হচ্ছে -6, তাহলে +3। খেয়াল করো, বি কিন্তু আপডেট হচ্ছে এখনো, যে v-1 ইটারেশনের পরেও বি আপডেট হচ্ছে। এবং এই আপডেট হওয়ার একটাই কারণ, যে আমাদের বেলম্যান ফোর্ড জানি যে v-1 টা ইটারেশনে সে শর্টেস্ট পাথ ফাইন্ড করে দিবে, এটা গ্যারান্টি। কিন্তু v-1 এর পরেও যদি আমরা দেখি যে গ্রাফের এজের বা গ্রাফের কোনো একটা এজ এখনো রিল্যাক্স হচ্ছে। খেয়াল করো, আমি যখন এবি এজটা নিয়ে কাজ করলাম, এবি এজ কিন্তু এখনো রিল্যাক্স হচ্ছে, বি এর ভ্যালু কিন্তু এখনো আপডেট হচ্ছে। এটাই ইন্ডিকেট করে যে গ্রাফে আসলে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, যার কারণে কি ওয়েটস আর কিপিং ইনক্রিজিং। তার মানে কি সবগুলো কি ওয়েট ডিক্রিজ হতে থাকছে, এবং এটা ইন্ডিকেট করে নেগেটিভ ওয়েট সাইকেল আছে, তার মানে কি গ্রাফে আসলে শর্টেস্ট পাথ এক্সিস্ট করে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে v-1 টাইমে তো বেলম্যান ফোর্ড এনশিওর করার কথা যে শর্টেস্ট পাথ আছে, কিন্তু এরপরে যখন একটা এক্সট্রা চেকিং করতে যাচ্ছে v-তমবার, তখনও যদি দেখে কোনো এজ এখনো রিল্যাক্স হচ্ছে, এটাই ইন্ডিকেট করে যে গ্রাফে আসলে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে, যেটা এখনো ডিসটেন্স কি ডিক্রিজ করে যাচ্ছে।
আর এটার একটাই ভ্যালিড মিনিং হতে পারে যে গ্রাফে আসলে কোনো শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না, কারণ নেগেটিভ এজ ওয়েট থাকে কি শর্টেস্ট পাথ এক্সিস্ট করবে না, নেগেটিভ এজ সাইকেল, নেগেটিভ ওয়েট সাইকেল, তাহলে ওই সাইকেলটা যতবার ট্রাভার্স করবো আমার পাথের কস্ট কমতে থাকবে, তো ইভেনচুয়ালি আমি কখনোই শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারবো না। তাহলে আমরা এক্সাম্পলটা দেখে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাই যদি আমাকে হচ্ছে লিখতে বলে তাহলে আমরা কিভাবে ডেসক্রিপটিভ ওয়েতে এটা লিখতে পারি। তাহলে এটা আমাদের হবে 10 নম্বর প্রশ্ন। খেয়াল করো আমি কিন্তু তোমাদের প্রশ্নের সাথে সাথে অ্যান্সারও বলে দিচ্ছি, কাজে তোমরা বলে দিচ্ছি এ কারণেই যাতে তোমাদের গুছিয়ে দিচ্ছি যেন জিনিসগুলো বুঝে তারপরে নিজেরা একটু ভালোভাবে পড়ে নিতে পারবে। তাহলে আমরা অ্যাসাইনমেন্টে 10 নম্বর প্রশ্নে চলে আসি, আগে প্রশ্নে লিখে আসি যে বেলম্যান ফোর আসলে কিভাবে একটা গ্রাফে নেগেটিভ ওয়েট সাইকেল আছে এটা ডিটেক্ট করতে পারে, যে হাউ ডাজ বেলম্যান ফোর detect negative weight cycle। বেলম্যান ফোর্ড কিভাবে ডিটেক্ট করতে পারে যে গ্রাফে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে। তাহলে আমরা শুরু করি যে বেলম্যান ফোর্ড কিভাবে ডিটেক্ট করে, ওই যে সে v-1 এর পরে আরো একটা এক্সট্রা অ্যাটেম্প্ট নেয়, আরো একবার এক্সট্রা সে রিল্যাক্স করার ট্রাই করে, এবং সেই রিল্যাক্স করতে গিয়ে যদি সে দেখে যে এখনো কোনো এজ রিল্যাক্সড হচ্ছে, এটাই ইন্ডিকেট করে যে নেগেটিভ ওয়েট সাইকেল আছে, যেটা কি এখনো কি ভার্টেক্স গুলোর শর্টেস্ট পাথ আপডেট করছে। তাহলে সলিউশনে আসি যে বেলম্যান ফোর্ড কিভাবে ডিটেক্ট করে, যে বেলম্যান ফোর্ড বেলম্যান ফোর্ড algorithm detects negative weight cycle by attempting, যে অ্যাটেম্প্ট কি করে যে আরো একটা এক্সট্রা বার সে রিল্যাক্স করতে চায়, বাই অ্যাটেম্পটিং ওয়ান এক্সট্রা রিল্যাক্সেশন স্টেট আফটার v-1 ইটারেশন। v-1 ইটারেশনের পরে সে আরো এক্সট্রা একবার সেই রিল্যাক্সেশন স্টেপটা পারফর্ম করে এবং দেখে যে এখনো কোনো এজ রিল্যাক্স হচ্ছে কিনা। এখন আমরা কি বলতে পারি যে v-1 কি প্রত্যেকটা এজকে বেলম্যান ফোর্ড প্রত্যেকটা এজকে v-1 টাইম রিল্যাক্স করে, এটা এনশিওর করে যে আমরা আসলে সবগুলো শর্টেস্ট পাথ পেয়েছি, কারণ এটা আমরা আগে আলোচনা করে আসি যে কেন বেলম্যান ফোর্ডে v-1 টা ইটারেশন দরকার হয়, এবং সে v-1 টা ইটারেশন পরে এটা এনশিওর করে যে হ্যাঁ গ্রাফে সে নেগেটিভ ওয়েট সাইকেল গ্রাফে সে সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ পেয়েছে। বেলম্যান ফোর্ড relaxes all the edges v-1 times, which ensures that all the shortest paths are found। যে v-1 টাইম যদি আমি ইটারেট করি তাহলে আমি এটা গ্যারান্টি দিতে পারছি বা এনশিওর করছি যে শর্টেস্ট পাথ পাউন্ড। এখন যে অন দ্য ভিথ ইটারেশন, যে এরপরে বেলম্যান ফোর্ড কি করে আরো একটা এক্সট্রা টাইম কি করে রিল্যাক্সেশন স্টেপটা পারফর্ম করে, যে অন দ্য ভিথ ইটারেশন, যে ভিতম ইটারেশনে অন দ্য ভিথ ইটারেশন ইফ এনি এজ, এখনো যদি কোনো এজ রিল্যাক্স হতে পারে, এনি এজ ক্যান স্টিল বি রিল্যাক্সড, যে এখনো যদি কোনো ভার্টেক্স বা কোনো এজ রিল্যাক্সড হয়, ইট মিনস এটা কি বোঝায়, যে ইট মিনস there exists a negative weight cycle, there exists a negative weight cycle। যে যদি v-1 ইটারেশনের পরে আমি আরো একটা এক্সট্রা চেক করে বেলম্যান ফোর্ড v-তম ইটারেশনে গিয়ে যদি সে দেখে এখনো কোনো এজ রিল্যাক্স হচ্ছে, এটাই ইন্ডিকেট করে বা এটাই বোঝায় যে গ্রাফে একটা
নেগেটিভ ওয়েভ সাইকেল আছে কেন? অ্যাজ দ্য ডিস্টেন্স কিপস ডিক্রিজিং, যে এখনো এজের ওয়েট কমছে বা এখনো ভার্টেক্সের ডিস্টেন্স আপডেট হচ্ছে বা কমছে, এটাই ইন্ডিকেট করে যে নেগেটিভ ওয়েভ সাইকেল থাকলে আসলে কি ডিস্টেন্স কমতে থাকবে এবং কি আমাদের এজগুলো রিল্যাক্সড হতে থাকবে। তাহলে দিস মিনস a valley shortest path does not exist for some vertices. A valley কিছু কিছু ভার্টেক্সের জন্য আসলে ভ্যালি শর্টেস্ট পাথ তখন এক্সিস্ট করে না। দিস মিনস a valley shortest path does not exist for some vertices. ঠিক আছে, এবং সাথে তোমরা একটা ছোট গ্রাফ দিয়ে যদি ইটারেশন করে দেখাতে পারো যে হ্যাঁ, যে আমরা v-1 টা ইটারেশন হয়েছে, তারপরও v ইটারেশনে গিয়ে এখনো কি ডিসটেন্স কি ডিক্রিজ বা আপডেট হচ্ছে, তাহলে এটার একটাই কারণ হতে পারে যে গ্রাফে আসলে নেগেটিভ ওয়েভ সাইকেল আছে, যেটার কারণে কি ডিসটেন্স প্রত্যেকটা স্টেপে আসলে আপডেট হতে থাকবে, এবং এটাই ইন্ডিকেট করে যে তার মানে আসলে গ্রাফে কিছু ভার্টেক্সের জন্য আমরা শর্টেস্ট পাথ পাবো না। ঠিক আছে, তাহলে আজকে আমরা 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অ্যাসাইনমেন্টের, এবং 3টারই অ্যান্সার মোটামুটি আমি দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে যে সুন্দরভাবে কিছু এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে আরেকটু গুছিয়ে নোট করে লিখে ফেলা। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে একটা ছোট গ্রাফ দিয়ে যদি দেখাও তাহলে জিনিসটা আরো বেশি ইনটুইটিভ হবে, এবং তোমার এক্সাম্পলটা আমি তখন বলবো যে একটা সুন্দর একটা অ্যান্সার হবে, যে তুমি যেমন এক্সপ্লেন করতে পারছো ঠিক তেমনি গ্রাফ দিয়েও তুমি সেটা দেখাতে পারছো। এখন এটা পুরাটাই ডিপেন্ড করবে কোয়েশ্চেনের ওয়েট কত। এই ধরনের কোয়েশ্চেনের ওয়েট হচ্ছে 2 অথবা 3 ম্যাক্সিমাম এরকম হয়। এখন তুমি টাইম মেনটেন করে কতটা গুছিয়ে লিখতে পারছো এটার উপরই কিন্তু আসলে তোমার পারফরমেন্স ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে আশা করি ঝামেলা হওয়ার কথা না। এখন আমরা যেটা আসবো, আমরা অনেক কিছু আলোচনা করলাম, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমরা প্রথমে বেলম্যান ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি আলোচনা করব, এরপরে আমরা ডায়াক্সটার টাইম কমপ্লেক্সিটিতে যাব। তাহলে চলো যে বেলম্যান ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি আমরা আলোচনা করে ফেলি। প্রথমে টাইম কমপ্লেক্সিটি আলোচনা করার আগে কিছু জিনিস একটু মনে করিয়ে দিই, যে গ্রাফে কতগুলো ভার্টিসেস আছে, নাম্বার অফ ভার্টিসেস, ভি সংখ্যক ভার্টিসেস আছে, গ্রাফে কতগুলো এজ আছে সেটাও একটু মনে করে নিই, যে নাম্বার অফ এজেস সেটা হচ্ছে ই সংখ্যক এজ আছে। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার আছে যে ভি এবং ই কে অন্য নোটেশন দ্বারা কখনো কখনো রিপ্রেজেন্ট করা হয়, যেমন ভি কে কখনো এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আবার ই কে কখনো এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো যেটাই দেওয়া থাকুক আমরা যেন বুঝতে পারি যে ভি না দিয়ে যদি এন দেয় তাহলে আমরা বুঝবো নাম্বার অফ এজ কে, নাম্বার অফ ভার্টিসেস কে ইন্ডিকেট করছে। ই না দিয়ে যদি এম দেয় তাহলে আমরা বুঝে নিব আসলে এজ কে ইন্ডিকেট করছে। সেটা অল্টারনেটিভ ভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা আসি যে আমরা বেলম্যান ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। তো খেয়াল করি প্রথমে আমরা 1 2 3 এই 3টা লাইনে আসি। আচ্ছা, প্রথমে আমরা যদি লাইন ওয়াইজ আলোচনা করি, 1 2 এখানে কি একটা লুপ চলছে, তাই না? এখানে একটা লুপ চলছে যে কি করছে, ভি গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবার ডিসটেন্স শুরুতে কি করছে, ইনফিনিটি দিয়ে সেট করছে। তাহলে লুপটা কতবার চলছে বলতো? গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একবার একবার করে লুপ চলছে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 3 নাম্বার লাইন, এটা কি করছে, সিম্পলি যে সোর্সের ডিসটেন্স 0 সেট করে দিচ্ছে। তাহলে এটা একটা সিম্পল স্টেটমেন্ট। তাহলে একটা সিঙ্গেল স্টেটমেন্টে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, মানে অর্ডার অফ 1। এবার 4 নাম্বার লাইন, এই লুপটা কতবার চলছে, v-1 টাইমস, তাই না? যে 1 থেকে v-1, তাহলে আমি যদি অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে অর্ডার অফ v টাইমস চলছে। তারপরে গ্রাফে যতগুলো এজ আছে সবগুলো এজের জন্য কি সে ভেতরে রিল্যাক্স করবে। তাহলে এই লুপটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইটারেশনে কতবার চলবে, গ্রাফে যতগুলো এজ আছে মানে ই সংখ্যক এজ আছে, তাহলে কি প্রত্যেকটা ইটারেশনে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইটারেশনে সে কি ই টাইমস চলবে এই লুপটা। তারপরে ভেতরে গিয়ে কি করছে, ভেতরে গিয়ে একটা পার্টিকুলার কন্ডিশন চেক করছে। তার মানে কি এই কন্ডিশনটা চেক করা টাইম কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট। তারপরে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে ভ্যালু আপডেট করছে। এই লাইনটার ইন্ডিভিজুয়াল কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, আবার এই লাইনটার ইন্ডিভিজুয়াল কমপ্লেক্সিটিও কি অর্ডার অফ 1। তাহলে প্রত্যেকটা ইটারেশনে
প্রত্যেকটা ইটারেশনে প্রত্যেকটা এজকে ধরে ধরে রিল্যাক্স করবে, তাহলে 5 নাম্বার লাইনের লুপটা চলবে প্রত্যেকটা ইটারেশনে অর্ডার অফ ই। তাহলে যতবার এই লুপটা চলবে ততবারই কি আমরা ধরে নিব কন্ডিশন চেক হবে, এবং হয়তো যদি আপডেট হয় তাহলে তার ওর্স কেসের কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ই। এবং এই 3টা লাইনের প্রত্যেকটা ইটারেশনে পার ইটারেশন অথবা অ্যাট ইচ ইটারেশন, প্রত্যেকটা ইটারেশনে এতবার করে এই 5 থেকে 8 নাম্বার লাইন চলবে। তাহলে আউটার লুপ চলছে কতবার বলতো? ভি টাইমস না? তাহলে টোটাল কতবার চলবে? ভি দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই সবগুলোর লাইনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। তারপরে যদি আমি এখানে আসি, এখানে কি করছে লাস্ট একবার যে পি মাইনাস ওয়ানটা ইটারেশন শেষে আর একটা এক্সট্রা বার অ্যাটেম্প্ট করছে। কি অ্যাটেম্প্ট করছে? যে প্রত্যেকটা এজ এখনো রিল্যাক্স হচ্ছে কিনা সেটা সে চেক করছে। তাহলে একবারই এই লুপটা চলছে প্রত্যেকটা এজের জন্য, সেটা হচ্ছে অর্ডার অফ। তাহলে আমি যদি টোটাল টাইম কমপ্লেক্সিটিকে এখন রিপ্রেজেন্ট করতে চাই, যে টোটাল টাইম কমপ্লেক্সিটি অফ বেলম্যান, তাহলে এখানে খেয়াল করি এটা হচ্ছে ভি অর্ডার অফ 1, ভি ই অর্ডার অফ ভি। তাহলে সবচেয়ে বড় টার্ম হচ্ছে এটা। তাহলে আমরা কি করি? সবচেয়ে বড় টার্মটা দিয়ে রিপ্রেজেন্ট করে দিব অর্ডার অফ ভি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেলম্যান ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি। এটা মোটামুটি ইজিয়ার, কারণ লুপ হচ্ছে বি মাইনাস ওয়ান টাইমস চলছে, ইনার লুপ হচ্ছে ই টাইমস চলছে, তাহলে টোটাল কতবার চলবে? ভি টাইমস। এখানে তেমন কোনো কমপ্লেক্সিটি নেই। এবার আমরা ডায়াক্সট্রা ইমপ্লিমেন্ট করব, মানে ডায়াক্সট্রা টাইম কমপ্লেক্সিটি বের করতে আসবো। আচ্ছা, ডায়াক্সট্রার কমপ্লেক্সিটি বের করতে গিয়ে আসলে আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। অনেক কিছু নিয়ে কি চিন্তা করতে হবে? যে আমরা অ্যালগরিদমে কোন একটা পার্টিকুলার স্টেপে এক্সট্রাক্ট মিন করছিলাম। প্রথমে কি করেছিলাম? গ্রাফের সবগুলো ভার্টেক্সকে আমি একটা কিউতে পুশ করে দিয়েছি। তারপরে আমি কি করছি? প্রত্যেকটা স্টেপে কিউ থেকে যার ডিসটেন্স মিনিমাম তাকে আমি এক্সট্রাক্ট করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কিউটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব? যে এটাকে কি আমি নর্মাল কিউ হিসেবে ইমপ্লিমেন্ট করব, নাকি অন্য কোনো ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করবো? খেয়াল করো, এক্সট্রাক্ট মিন। তোমাদের কি ডিএসএ 1 থেকে এমন কোনো ডেটা স্ট্রাকচারের কথা মনে পড়ে যেখান থেকে আমি খুব ইজিলি এক্সট্রাক্ট মিন করতে পারতাম এবং মিন ফাইন্ড করার জন্য স্পেশালি ওই ডেটা স্ট্রাকচারটা ডিজাইন করা? মনে আছে তোমাদের? প্রায়োরিটি কিউ। ভেরি গুড, ভেরি গুড, প্রায়োরিটি কিউ। যে আমি যদি প্রায়োরিটি কিউকে মিন হিপ দিয়ে ইমপ্লিমেন্ট করি, এবং এটার কাজ কি ছিল বলতো? যে রুট নোডে সবসময় মিনিমাম নোডটা থাকবে, রুট নোডে হচ্ছে সবসময় মিনিমাম নোড থাকবে, তখন খুব সহজেই কি আমি একদম রুট নোড থেকে মিনিমাম নোডটাকে অর্ডার অফ 1 টাইমে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে কনসার্ন হচ্ছে এই যে কিউটা, এটাকে কি আমি নর্মাল কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করব নাকি প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করব? এখানে কোনটা ইউজ করব সেটা আমাকে আগে প্রথমে ডিসাইড করতে হবে। তারপরে আমি যে ভার্টেক্সটাকে রিমুভ করছি তার অ্যাডজাসেন্ট নোড গুলো নিয়ে আমি ডিল করছি। এখন এই অ্যাডজাসেন্ট নোড, তার মানে আমি গ্রাফটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছি? আমি কি গ্রাফটাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, নাকি আমি গ্রাফটাকে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি? কি দিয়ে ইমপ্লিমেন্ট করেছি তার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে এই লুপটা আসলে কতবার চলবে। তাহলে এখানে আমাদের কি কি জিনিস কাজ করছে? আমরা একটা কিউ ডেটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি, এটাকে কি আমি নর্মাল কিউ বা নর্মাল অ্যারে হিসেবে চিন্তা করব, নাকি এটাকে আমি প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করব? এবার আমি প্রত্যেকটা স্টেপে কোনো একটা ভার্টেক্সে অ্যাডজাসেন্ট নোড দিয়ে ডিল করছি। এখন তখন আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাডজাসেন্ট নোডগুলো তো ফাইন্ড করতে হবে। এখন গ্রাফটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করেছি? আমি কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি নাকি লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছি? তার উপর বেস করে কিন্তু টাইম কমপ্লেক্সিটি ডিফারেন্ট হয়ে যাবে। আবার ভেতরে দেখো, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে তখন আমরা কি করছি? রিল্যাক্স করে দিচ্ছি রিল্যাক্সেশন স্টেপে। এখানে কি হচ্ছে বলতো? যে আমি যদি আগের থেকে একটা ছোট ভ্যালু পাই তাহলেই কি আমি ডিভি এর ভ্যালু কি আপডেট করছি না, কি করছি? ডিক্রিজ করছি। ডিক্রিজ, যে আমি ছোট ভ্যালু পেলেই তখনই কিন্তু আমি আপডেট করছি, তখন কিন্তু আমি আসলে ডি এর ডিসটেন্সটা ডিক্রিজ করে দিচ্ছি। তাহলে এখানে একটা ডিক্রিজ করারও কাজ আছে। তাহলে এই সব কিছু মিলিয়ে আসলে ডায়াক্সট্রা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত হবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমাদের চারটা অপশন কি? যে আমি হয়তো যে গ্রাফটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি এবং আমাদের কিউটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি তার উপর কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি গুলো ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, গ্রাফটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি আর আমি কিউ হিসেবে কোন ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করছি। এমন হতে পারে
যে আমি 4টা অপশন এখানে আমার হতে পারে, কারণ দুইটা করে অল্টারনেটিভ প্রত্যেকটা কেসের জন্য। যে গ্রাফকে মনে করো আমি ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, আর কিউটাকে হচ্ছে আমি নর্মাল অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, এটা একটা কম্বিনেশন হতে পারে। অথবা আমি গ্রাফটাকে ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করলাম কিন্তু কিউকে আমি প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। আবার হতে পারে আমি গ্রাফটাকে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম আর কিউটাকে আমি নর্মাল অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। অথবা আমি গ্রাফটাকে অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, কিউ হিসেবে আমি প্রায়োরিটি কিউ ইউজ করলাম। তো এই 4টা কম্বিনেশনের জন্য টাইম কমপ্লেক্সিটি কিন্তু ডিফারেন্ট হবে। এই 4টা কম্বিনেশনের জন্য টাইম কমপ্লেক্সিটি ডিফারেন্ট হবে। সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। তো তার আগে আমরা একটু প্রায়োরিটি কিউটা রিভিউ করে আসি, যে আমরা যে ডিএসও 1 এ প্রায়োরিটি কিউ করেছিলাম তার প্রত্যেকটা অপারেশনে টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে। তার আগে আমরা প্রায়োরিটি কিউ এর অপারেশন গুলো নিয়ে একটু ডিল করি, যে প্রায়োরিটি কিউ এর কি কি অপারেশন আছে। প্রথমে তুমি ইনসার্ট করতে পারো, তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সট্রাক্ট মিন, যেটার জন্যই আমাদের আসলে কি প্রায়োরিটি কিউ ইউজ করা। তারপরে তুমি যখন ভি এর ভ্যালু আপডেট বা ডিক্রিজ করছো তখন আরেকটা অপারেশন চলে আসে, ডিক্রিজ কি। ঠিক আছে, ওকে, তাহলে চলো এই 4টা অপারেশন আছে, আমরা দেখবো যে এই 4টা অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কেমন। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে আমরা একটু মনে করে আসি যে আমাদের প্রায়োরিটি কিউটা বা মিন হিপ দিয়ে যে প্রায়োরিটি কিউটা ইমপ্লিমেন্ট করতাম সেটা কেমন হতো। তো আমি আগে প্রথমে কিছু এলিমেন্ট ইনসার্ট করে নিই, তারপরে আমি আস্তে আস্তে এক একটা কাজ করবো। যে মনে করো প্রথমে 10, তারপরে হচ্ছে 5, 8, 17, তারপরে হচ্ছে 4, এরকম কিছু একটা ইনসার্ট করব। তাহলে প্রথমে আমি প্রথমটাকে ইনসার্ট করতে আসি, 10 ইনসার্ট করলাম, ঝামেলা নেই। তারপর 5 কে ইনসার্ট করব কোথায় বলো তো? ইনিশিয়ালি তো নিচেই ইনসার্ট করব, কিন্তু নিচে ইনসার্ট করতে গিয়ে প্রায়োরিটি কিউ মিন হিপ দিয়ে ইমপ্লিমেন্ট করছি। মিন হিপের প্রপার্টি কি, যে প্রত্যেকটা নোডের চাইল্ড কি তার থেকে বড় হতে হবে, বা প্রত্যেকটা নোড তার চাইল্ডের থেকে বড় হতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা নোড তার চাইল্ড থেকে বড় হতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট কি তার চাইল্ড থেকে, সরি, যে প্যারেন্ট ছোট হবে, প্যারেন্ট হবে স্মলার। মিন হিপ যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে প্রত্যেকটা নোড কি তার চাইল্ড থেকে ছোট হতে হবে। তাহলে এই নোডটা যদি খেয়াল করি, এখানে তো প্যারেন্ট ছোট হওয়ার কথা, তাহলে এটা মিন হিপের প্রপার্টি ভায়োলেট করলো। তখন আমাকে কি করতে হবে, এই 5 কে কি উপরে, 10 কে কি নিচে পাঠিয়ে দিতে হবে। তখন আমি কি ডাউন হিপিফাই করি, 10 কে নিচে পাঠিয়ে, তখন আমার ট্রিটা হয়ে যাবে এরকম, মিন হিপের অবস্থা হবে এরকম। ঠিক আছে, 5 কে ইনসার্ট করলাম, এবার 8 কে কোথায় ইনসার্ট করব, বা আমি সবার শেষে ইনসার্ট করতে যাব। ইনসার্ট করতে গিয়ে যদি দেখি মিন হিপের প্রপার্টি ভায়োলেট করছে, তখন আমাকে কি করতে হচ্ছে, ডাউন হিপিফাই করতে হচ্ছে, যে ওই এলিমেন্টটাকে, রুটের এলিমেন্টটা বড় হয়ে গেছে তাকে নিচে পাঠাতে হবে। এই কেসে রুটের এলিমেন্টটা ঝামেলা হয়নি, কারণ এই হচ্ছে প্যারেন্ট, সে কিন্তু তার দুইটা চাইল্ডের থেকেই ছোট, তো এই কেসে কোনো ঝামেলা হচ্ছে না। এবার 17 কে আসি, তো সিকোয়েন্সিয়ালি 17 এখানে অ্যাড হবে, এবং এখানেও কোনো ঝামেলা হচ্ছে না। আমি যদি প্রত্যেকটা নোডের জন্য চিন্তা করি, প্রত্যেকটা নোড কিন্তু তার চাইল্ড থেকে ছোট, যেমন 10, সে কিন্তু তার চাইল্ড থেকে ছোট। তাহলে 17 এর কিন্তু ঝামেলা হচ্ছে না। 4, তাহলে আমরা কোথায় আসবো, এখানে 4 ইনসার্ট করতে আসবো। কিন্তু তখন আমি কি দেখছি বলতো, যে 4 কি বড় হয়ে যাচ্ছে না, তাহলে কি 4 কে কি উপরে পাঠাতে হবে। 4 কে যদি আমি উপরে পাঠাতে চাই, তাহলে আমি কিভাবে পাঠাবো, যে 4 তার প্যারেন্ট, তাহলে আমি 4 কে এখানে পাঠিয়ে দিব, তাহলে এখানে 4 চলে আসবে আর এখানে 10 চলে আসবে। এখানে 4 আর এখানে 10। কিন্তু এখনো খেয়াল করো, এখনো কিন্তু আমাদের আপডেট হয় নাই। তাহলে এখনো যদি আমাদের আপডেট না হয়, তাহলে আমরা কি করবো, আবার এই দুটাকে আপডেট করে দিব। এখানে 4 চলে আসবে, এখানে 5 চলে আসবে। তারপরে ফাইনালি আমরা কি দেখছি, যে হ্যাঁ সবচেয়ে ছোট রুটটাকে আমরা রুটের মধ্যেই নিয়ে আসতে পেরেছি। তাহলে এই যে একটা এলিমেন্টকে ইনসার্ট করার পরে তারপরে হিপের প্রপার্টি আবার রিগেইন করা, এটার জন্য কি করতে হচ্ছে বলতো, আমার একদম নিচ থেকে উপরে নোটটাকে পাঠাতে হচ্ছে। তাহলে নিচ থেকে যদি উপরে নোটটাকে পাঠাতে চাই, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে, হাইটের সমান। আর আমরা জানি যে ব্যালেন্স বাইনারি ট্রি এর জন্য হাইট কত হবে, যদি নাম্বার অফ ভার্টিসেস ভি হয় তাহলে সেটার হাইট হবে লগ ভি। তাহলে আমাদের ইনসার্টে টাইম কমপ্লেক্সিটি হবে লগ ভি। এখন আমি যদি এক্সট্রাক্ট মিন করতে আসি, তাহলে আমাকে কি করতে হবে, এখন আমরা দেখি এক্সট্রাক্ট মিন করতে আসবো, আমরা তো জানি মিন আমার রুট নোডেই থাকবে। তাহলে আমি এটাকে এক্সট্রাক্ট করে ফেলবো, তাহলে আমি এটাকে এক্সট্রাক্ট করে রিমুভ করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে এক্সট্রাক্ট করা মানে কি, আমি যেমন এটাকে গেট করছি, রিটার্ন করছি, আবার সেম টাইম কি এটাকে আমি কিউ থেকে কি রিমুভ করে ফেলছি না। তো
এটাকে যদি রিমুভ করি, অর্ডার অফ ওয়ান টাইমে হয়তো আমি কি মিনিমাম ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু মিনিমাম ভ্যালু পাওয়ার পরে এক্সট্রাক্ট করা মানে কি, গেট করে সেটাকে আমি কিউ থেকে রিমুভ করে ফেলবো। এখন রিমুভ করার পরে এখন ট্রি এর বা হিপের কি অবস্থা হবে, তখন সবচেয়ে লাস্টের যে নোডটা আছে সেই নোডটাকে রুটে নিয়ে আসতে হবে এবং লাস্টের নোডটাকে ডিলিট করে দিতে হবে। এখন আমরা যখন দেখব, এখন কিন্তু আবার হিপের প্রপার্টি কিন্তু ভায়োলেট করে বসে আছে, কারণ প্যারেন্ট কিন্তু চাইল্ডের থেকে বড় হয়ে গেছে। কিন্তু আমরা কি বলেছি, মিন হিপের ক্ষেত্রে কি প্যারেন্ট হবে তার চাইল্ডগুলো থেকে ছোট। তাহলে এখন কি করতে হবে, এটাকে আমাকে আবার মিন হিপের প্রপার্টিকে রিগেইন করতে হবে। তাহলে আমি কি করব, যে 10 তার যে দুইটা চাইল্ড তার মধ্যে যেটা ছোট সেটা দিয়ে ওকে রিপ্লেস করে দিব। তাহলে 10 এর দুইটা চাইল্ড, লেফট চাইল্ড 5 আর রাইট চাইল্ড হচ্ছে 8, তাহলে এর মধ্যে 5 ছোট। তাহলে আমি কি করব, 5 এবং 10 কে সোয়াপ করে দিব। তাহলে 10 এর জায়গায় চলে আসবে 5, আবার 5 এর জায়গায় চলে আসবে কি 10। তাহলে আমি কাকে সোয়াপ করলাম, 10 কে। আবার 10 এর সাথে চেক করব, এখানে আসলে মিন হিপের প্রপার্টি ভায়োলেট করে নেই, স্যার আমার আপডেট করার দরকার নেই। আমি দেখছি যে হ্যাঁ, আবার আমরা মিন হিপের প্রপার্টি রিগেইন করতে পেরেছি। তাহলে ওর্স কেসে কি 10 কে আবার তার পরের চাইল্ড নোডের সাথে হয়তো সোয়াপ করা দরকার হতো, তাহলে সেই কেসে আবার টাইম কমপ্লেক্সিটি কি হতো, একদম রুট থেকে নিচ পর্যন্ত সোয়াপ করতে করতে যেতে হচ্ছে। তাহলে তখন টাইম কমপ্লেক্সিটি কত হতো, অর্ডার অফ এইচ হাইটের সমান। আর ব্যালেন্স বাইনারি ট্রি এর জন্য আমরা বলতে পারি যে এই হাইটকে কি আমি লগ ভি এর মধ্যে রাখতে পারবো। তাহলে এক্সট্রাক্ট মিনের জন্য শুধু এক্সট্রাক্ট করে বসে থাকলে তো হবে না, ওই মিন নোডকে এক্সট্রাক্ট করার পরে আবার আমাকে কি মিন হিপের প্রপার্টি রিগেইন করতে হয়েছে, এবং সেটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ টি। এখন আমরা যদি ডিক্রিজ করতে চাই, যে কোনো একটা ভার্টেক্সের ভ্যালু যদি আমি ডিক্রিজ করতে চাই তাহলে কেমন হবে, তো আমি আরেকটা ট্রি চিন্তা করে নিচ্ছি, বা হ্যাঁ একটু ক্লিয়ার ভাবে ডিক্রিজ ট্রিটা আলোচনা করি। মনে করো যে আমরা এখানে মাঝখানে কোন একটা ভার্টেক্সের ভ্যালু ডিক্রিজ করতে যাচ্ছি, মনে করো 19 ওর ভ্যালু ডিক্রিজ করে আমি 2 করে দিতে চাচ্ছি। তাহলে এখন কি হবে, 19 এর ভ্যালু ডিক্রিজ করে আমি 2 করে দিতে চাচ্ছি, কিন্তু এখন যখন আমি এটা 2 করলাম আবারও কি মিন হিপের প্রপার্টি ভায়োলেট করলো না, যে কোনো একটা চাইল্ড তার প্যারেন্টের থেকে ছোট হয়ে গেছে, এটা তো হতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই 2 কে উপরে পাঠাতে হবে। তাহলে প্রথমে কি করব, 10 এর সাথে 2 কে সোয়াপ করে দিব, সরি 9, 10 এর সাথে, তাহলে এখানে চলে আসবে 2 আর এখানে চলে আসবে 10। এখন আবার আসি 2, এখনো কিন্তু মিন হিপের প্রপার্টি কি ভায়োলেট করে বসে আছে। এখন আবার কি করতে হবে, 2 কে আমাকে 5 এর সাথে সোয়াপ করে দিতে হবে। তাহলে 2 কে আমি 5 এর সাথে সোয়াপ করে দিলাম, তাহলে এখানে চলে আসলো 5 আর এখানে হচ্ছে 2। তাহলে এই কেসে এখানেও টাইম কমপ্লেক্সিটি কত হবে, একদম লিফ নোড থেকে আমার ওই নোডটাকে রুট নোডে পৌঁছাতে কি ট্রি এর হাইটের সময় ডিসটেন্স অতিক্রম করতে হবে। আর যেটা বললাম যে ব্যালেন্স বাইনারি ট্রি এর জন্য ট্রি এর হাইট হবে লগ ভি, তাহলে ডিক্রিজ ট্রি এর টাইম কমপ্লেক্সিটিও কত হচ্ছে, লগ ভি। তাহলে আমরা একটু প্রায়োরিটি কিউটা রিভিউ করে নিলাম। এখন আমরা আসি যে আমরা এখানে আসি, অ্যালগরিদমে ফিরে আসি, এক্সট্রাক্ট মিন করতে হচ্ছে এবং ডিক্রিজ করতে হচ্ছে। যদি প্রায়োরিটি কিউ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এক্সট্রাক্ট মিন, এখন এক্সট্রাক্ট মিনের টাইম কমপ্লেক্সিটি কেমন হবে, যদি আমি নর্মাল কিউ ইউজ করি, মানে নর্মাল কিউ মানে কি অ্যারে, তাহলে টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। আর আমি যদি প্রায়োরিটি কিউ ইউজ করি তাহলে টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তাহলে যদি আমরা নর্মাল একটা অ্যারে থেকে এক্সট্রাক্ট মিন বা মিন ফাইন্ড করতে চাই, যে মনে করো আমার কাছে প্রথমে নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে ভি, তাহলে ভি অ্যারে সাইজ হবে ভি সংখ্যক। তাহলে এখান থেকে মনে করো 5, 10, 1, 9, 14, তাহলে একটা অ্যারে থেকে মিনিমাম নোড ফাইন্ড করার জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে বলতো, লিনিয়ারলি কি ফাইন্ড করতে হবে না, তাহলে এখানে কি বেসিক্যালি সার্চ করতে হবে, একটা অ্যারেতে মিনিমাম নোড ফাইন্ড করতে হবে। তাহলে আমাকে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করে কোনটা মিনিমাম নোড সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি যদি একটা নর্মাল অ্যারে থেকে মিন ফাইন্ড করতে চাই তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত হবে, যদি নাম্বার অফ ভার্টিসেস ভি হয় অর্ডার অফ, আর আমি যদি প্রায়োরিটি কি ইউজ করি সেখান থেকে যদি আমি এক্সট্রাক্ট মিন করতে চাই তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ লগ। তারপর আমরা ডিক্রিজ কি এর ক্ষেত্রে আসি, যে ডিক্রিজ সেম ভাবে
যে যদি আমি একটা নর্মাল কি ইউজ করি বা অ্যারে, যদি আমি অ্যারে ইউজ করি তাহলে ডিক্রিজ কি টাইম কমপ্লেক্সিটি কত, আর যদি আমি প্রায়োরিটি কি ইউজ করি তাহলে ডিক্রিজ কি টাইম কমপ্লেক্সিটি কত। মনে করো এখানে কোনো একটা ভার্টেক্সে, যেমন এখানে 9 এর ভ্যালু তুমি 2 দ্বারা আপডেট করতে যাচ্ছ, তাহলে 9 এর ভ্যালু তুমি 2 দ্বারা, বা ব্যাপারটা হবে এরকম যে 5 নাম্বার ভার্টেক্স, এটা মনে করো 1 নাম্বার ভার্টেক্স, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তুমি কি বলছো 5 নাম্বার ভার্টেক্স এর ভ্যালু 2 দ্বারা আপডেট করে দাও। তাহলে আমি 5 নাম্বার ভার্টেক্স এর জন্য মনে করো তার ইনডেক্সে যাব, 5 নাম্বার ভার্টেক্স এর জন্য তার ইনডেক্সে গিয়ে আমি তার ভ্যালুটা মনে করে আপডেট করে দিয়ে আসবো। তাহলে কি সিম্পলি অর্ডার অফ ওয়ান টাইমেই কি আমি আপডেট করে দিয়ে আসতে পারছি না? যে মনে করো কোন একটা ভার্টেক্স এর ভ্যালু আমি আপডেট করে দিতে চাচ্ছি, তাহলে আমি বলছি যে 5 নাম্বার ভার্টেক্স এর ভ্যালু আপডেট করে দাও, তাহলে আমি 5 নাম্বার ইনডেক্সে গিয়ে তার ভ্যালুটা সিম্পলি ওভাররাইড বা আপডেট করে দিয়ে আসবো। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? কনস্ট্যান্ট না? কারণ আমি জানি 5 নাম্বার ভার্টেক্স, তার মানে এলিমেন্ট আমি 5 নাম্বার ইনডেক্সে যাব, ডিরেক্টলি আমাকে সার্চ করার দরকার নেই, সার্চ করার তো দরকার নেই, কারণ আমি জানি 5 নাম্বার ইনডেক্সে 5 নাম্বার ভার্টেক্সেই আছে। তাহলে 5 নাম্বার ভার্টেক্সে গিয়ে সিম্পলি নতুন ভ্যালুটা দিয়ে আমি ওভাররাইড করে দিয়ে আসছি, which will take constant time বা অর্ডার অফ 1। তাহলে আমি যদি ডিক্রিজ কি করতে চাই আর একটা নরমাল অ্যারেতে ডিক্রিজ করতে চাই, যে একটা পার্টিকুলার ভার্টেক্সের ভ্যালু আপডেট করতে চাচ্ছি, তাহলে সেটা আমি অর্ডার অফ 1 টাইমেই পারবো। আর যদি প্রায়োরিটি কি ইউজ করি তাহলে ডিক্রিজ টাইম কত লাগবে? অর্ডার অফ লগ। তাহলে এই জিনিসগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে আমাদের আলোচনার ব্যাপার হবে যে আমি কি গ্রাফটাকে কি দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, যে গ্রাফটাকে কি আমি ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করেছি নাকি আমি গ্রাফটাকে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। তো সেটার উপর বেস করে আমার কি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হবে। তো এখন ম্যাট্রিক্স না লিস্ট, এটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আজকে হয়তো ক্লাসে শেষ করতে পারবো না, তাহলে আমরা আমাদের আলোচনা এই পর্যন্ত রাখবো। পড়াশোনাটা একটু রিভিউ করি যে কোন পর্যন্ত আলোচনা করলাম। আমাদের টার্গেট ছিল আমরা ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি পাই। বেলমেন করে টাইম কমপ্লেক্সিটি তো খুব ইজিলি ফাইন্ড করতে পেরেছি, ওটাতে ঝামেলা হয় নাই। কিন্তু ডায়াক্সট্রাতে ঝামেলা কেন হচ্ছে? এই যে অনেক ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি, একটা কিউ মেনটেন করছি, প্রশ্ন আসছে এটা কি অ্যারে নাকি প্রায়োরিটি কিউ, কোনটা দিয়ে আমি আমার এই কিউটাকে ইমপ্লিমেন্ট করবো। তারপরে আমি গ্রাফে অ্যাডজাসেন্ট নোডগুলোকে ফাইন্ড করছি, এখন তাহলে গ্রাফটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছি, ম্যাট্রিক্স দিয়ে না লিস্ট দিয়ে। তাহলে এরকম 4টা কম্বিনেশন পাবো, এবং 4টা কম্বিনেশনের জন্য কি আমাদের টাইম কমপ্লেক্সিটিও ডিফারেন্ট হবে। তাহলে আমরা এই এক্সট্রাক্ট মিন করলে কিউ ইউজ করলে টাইম কেমন, আর প্রায়োরিটি কি ইউজ করলে টাইম কেমন, আবার এখানে যেহেতু ডিক্রিজ কি হচ্ছে কারণ কি ভ্যালু আপডেট করতে হচ্ছে, ছোট ভ্যালু হলেই তাহলে কি আমি ওই পার্টিকুলার ভার্টেক্স এর ভ্যালু ডিক্রিজ করে দিচ্ছি, তাহলে এখানে কিন্তু একটা হিডেন কস্ট হিসেবে ডিক্রিজ কি হচ্ছে। এখন আমি যদি নর্মাল অ্যারে ইউজ করি তাহলে ডিক্রিজের জন্য কি কনস্ট্যান্ট টাইমে ডিক্রিজ করা যাচ্ছে, কিন্তু যদি প্রায়োরিটি কি ইউজ করি আবার কি লগ ভি টাইম দরকার হচ্ছে। তাহলে এই সব কিছু মিলিয়ে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। এই পার্টটুকু নিয়ে আলোচনা করা শেষ, যে অ্যারে এবং প্রায়োরিটি কিউ এর জন্য কমপ্লেক্সিটি কেমন হতে পারে। এই যে এখন গ্রাফটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এবং লিস্ট হলে এই লুপটা কতবার চলবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, কিন্তু আজকে হয়তো শেষ করতে পারবো না। এখানে আমরা আমাদের আজকে পড়াশোনা শেষ করলাম, নেক্সট দিন আমরা ঠিক এখান থেকেই শুরু করবো, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে আমাদের তো ইমপ্রুভমেন্ট নিতে চাচ্ছে না মোস্ট প্রবাবলি ইউনিভার্সিটি থেকে, তো আমরা তো ম্যাম আমি বেসিক্যালি এক্সামই দেই নাই, তো আমাদেরটা কি মেকআপ নেওয়া হবে? এখানে আগের মতোই প্রসেস, বুঝেছো, যে তোমাকে হচ্ছে ডিপার্টমেন্টে তোমার রিজন মেনশন করে হয়তো একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তারা অ্যাপ্রুভ করে দিবে, এরপরে আমাকে এক্সাম নিতে হবে। তো তোমরা যারা হচ্ছে মেকআপ দিতে চাচ্ছ তোমরা হচ্ছে তাহলে ডিপার্টমেন্টে একটু অ্যাপ্লিকেশন করে রাখো, ঠিক আছে, নেসেসারি ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন করে রাখো। আশা করি এবার ডিপার্টমেন্ট ফ্লেক্সিবল ওয়েতে এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর তাহলে আজকে ক্লাসের পড়াশোনা এই পর্যন্তই, আর অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।